ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ক্লাস বাই এসকোস। আমরা আলোচনায় ছিলাম WBCHSC বায়োলজি ক্লাসের হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার নাম্বার অর্থাৎ ইউনিট থ্রি সম্পর্কে আজকে আমাদের আলোচনা চলছিল। তো ইউনিট থ্রির আমরা আগের দিনে আলোচনা করেছিলাম ভেজিনা স্ট্রাকচার বা যোনির গঠন সম্পর্কে। তো চলো আজকে আমরা আলোচনা করব যে পুংজননতন্ত্র অর্থাৎ হচ্ছে কি যে মেল রিপ্রোডাকশনের যে অর্গান সিস্টেমের সঙ্গে স্ত্রী জননতন্ত্র অর্থাৎ ফিমেল রিপ্রোডাকশনের যে অর্গানগুলো, তো ফিমেলের যেগুলো আর কি জননে সাহায্য করছে, তো ফিমেল রিপ্রোডাকশন অর্গানের কিছু অঙ্গ বা অর্গান নিয়ে। তো চলো কোনগুলোর সঙ্গে কার কার মিল সেগুলো একটু প্রথমে বলে নিই। 1 নম্বর দেখো পুংজননতন্ত্র বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যেগুলো এবং স্ত্রী জননতন্ত্র। তো পুংজননতন্ত্র এবং এই স্ত্রী জননতন্ত্র, এই যে এদের মধ্যে সাদৃশ্যপূর্ণ যে সমস্ত অঙ্গ আর কি, তো সেই সাদৃশ্যপূর্ণ অঙ্গগুলোকে নিয়ে বলে দিই। পুংজননতন্ত্রের সঙ্গে স্ত্রী জননতন্ত্রের কিছু সাদৃশ্যযুক্ত অঙ্গ। পুংজননতন্ত্রের ক্ষেত্রে যেমন স্ক্রোটাম থলি থাকে, কি থাকে? স্ক্রোটাম থলি। তেমনি স্ত্রী জননতন্ত্রের ক্ষেত্রে থাকে কি? লেবিয়া মেজরা। ঠিক আছে, নামটা মনে রাখতে হবে যে স্ত্রী জননতন্ত্রের ক্ষেত্রে যেমন থাকবে লেবিয়া মেজরা, তেমনই পুংজননতন্ত্রের ক্ষেত্রে থাকবে কিনা স্ক্রোটাম থলি। 2 নম্বর কি থাকবে? শিশ্ন বা পেনিস। পুংজননতন্ত্রের ক্ষেত্রে যেটা পেনিস বলি, সেটা স্ত্রী জননতন্ত্রের ক্ষেত্রে কি হবে? ক্লিফটোরিস। এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, ক্লিফটোরিস। 3 নম্বর দেখো যেটা, সেটা হচ্ছে কি গ্ল্যান্স পেনিস। তো গ্ল্যান্স পেনিসের সঙ্গে মহিলাদের কোনটা মিল থাকে? গ্ল্যান্স ক্লিফটোরাইডিস। ঠিক আছে, গ্ল্যান্স ক্লিফটোরাইডিস। আচ্ছা, 4 নম্বর যে থাকবে সেটা হচ্ছে কি প্রস্টেট গ্রন্থির সাথে প্যারা ইউরেথ্রাল গ্রন্থি। তাহলে দেখো যেগুলোর সঙ্গে পুরুষ জননতন্ত্রের সঙ্গে স্ত্রী জননতন্ত্রের সাদৃশ্যযুক্ত অঙ্গগুলো বলে দিলাম। এবার আমরা জানবো যে গৌণ জননাঙ্গের সহায়ক কিছু গ্রন্থি সম্পর্কে বা অ্যাক্সেসরি যে গ্ল্যান্ডস আর কি, সেকেন্ডারি সেক্স অর্গানের যে অ্যাক্সেসরি গ্ল্যান্ড সেগুলো সম্পর্কে। তো লিখে নিই সেটাই, সেকেন্ডারি সেক্স অর্গান অ্যাক্সেসরি অ্যাক্সেসরি গ্ল্যান্ড। তো দেখো সেকেন্ডারি সেক্স অর্গান অ্যাক্সেসরি গ্ল্যান্ড বা মহিলাদের যে গৌণ জননাঙ্গের গুরুত্বপূর্ণ গ্রন্থি, তো বা গৌণ জননাঙ্গের সহায়ক গ্রন্থিগুলো সম্পর্কে। তো প্রথম যে গ্রন্থিটি থাকে গৌণ জননাঙ্গের সহায়ক গ্রন্থি, এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে, নামটা মনে রাখবে বার্থলিন। এটা কাদের ক্ষেত্রে বললাম? মহিলাদের ক্ষেত্রে। বার্থলিন গ্রন্থিটা কেমন সেটাই আজকের আলোচনা। তোমাদের পাশে তোমাদের সুবিধার জন্য ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি বার্থলিন গ্রন্থিটা। ঠিক আছে, তবুও খাতায় আমি একটু আঁকছি। দেখো যোনিটা ঠিক এরকম থাকে। যোনির পুরো চিত্রটা আঁকছি না, আমি জাস্ট ক্লিফটোরিস অংশটা আঁকছি। ঠিক আছে, এই যে এখানটাকে বলা হচ্ছে ক্লিটোরিস। দেখো এর বাইরে একটা পর্দা থাকে। ঠিক আছে, যোনির বাইরে একটা পর্দা থাকে আর ভেতরে একটা পর্দা থাকে। এটা হচ্ছে ভেতরের পর্দা, এইটা এই অংশটা হচ্ছে ভেতরের পর্দাটা। ঠিক আছে, ভেতরের পর্দা অংশটা। আর এইটা হচ্ছে এখানে যোনির ছিদ্র। হ্যাঁ, তো এই যে অংশটা এটা যোনির ছিদ্র, তার পাশের যে এই যে পর্দাটা থাকে আর কি,
এই পর্দাটাকে বলা হচ্ছে লেবিয়া মাইনরা। কি বললাম, এই পর্দাটার নাম হচ্ছে কিনা লেবিয়া মাইনরা, আর এটার নাম কি লেবিয়া মেজরা। তো তাহলে লেবিয়া মাইনরা, লেবিয়া মাইনরা। তো এই যে লেবিয়া মাইনরা নামক যে পর্দাটা আছে, এই লেবিয়া মাইনরা এই পর্দাটার এই লেবিয়া মাইনরার পর্দার ঠিক পেছনের দিকে, যোনির ভেতরে বা পেছনের দিকে ঠিক এরকম জায়গাটাই থাকে কি, দুদিকে দুটো বার্থেলিন গ্রন্থি বা বাল্বো ভেস্টিবিউলার গ্ল্যান্ড থাকে। ঠিক আছে, তো এই যে গ্রন্থিগুলো ঠিক মোটর দানার মতো দেখতে, এগুলোকেই বলা হচ্ছে কি বার্থলিন গ্রন্থি। ঠিক আছে, বার্থলিন গ্রন্থি। তো বার্থলিন গ্রন্থি পুরুষের কাউপার্স গ্রন্থির সঙ্গে মিল পাওয়া যায়। ঠিক আছে, পুরুষের যেমন কাউপার্স গ্রন্থি থাকে, এটা হচ্ছে বার্থলিন গ্রন্থি। এই যে বার্থলিন গ্রন্থি বা মোটর দানার মতো যে অংশ, এই যে বার্থলিন গ্রন্থি, এগুলো কি করে, যখন এর মধ্যে পেনিস প্রবেশ করে তখন পিচ্ছিল করতে সাহায্য করে। তাহলে কি যৌন মিলনের সময় যোনিপথকে পিচ্ছিল করতে সাহায্য করার কাজ হচ্ছে বার্থলিন গ্রন্থি। তাহলে এর কাজ যদি লিখি তাহলে কি হবে, যে যৌন মিলনে যোনিকে পিচ্ছিল করে। পিচ্ছিল করে, তাহলে যৌন জননে যোনিকে পিচ্ছিল করার কাজ কি, যৌন মিলনে যোনিকে পিচ্ছিল করার কাজ হচ্ছে কার না, বার্থলিন গ্রন্থি। তাহলে বার্থলিন গ্রন্থি কী বলবে, যে যোনি ছিদ্রের উভয় পাশে লেবিয়া মাইনরার পিছনে যে মোটর দানার মতো ক্ষুদ্রাকৃতি গ্রন্থি থাকে, একজোড়া গ্রন্থি থাকে, সেটাকেই বলেছে না বার্থলিন গ্রন্থি। তাহলে সেকেন্ডারি সেক্স অর্গান অফ অ্যাক্সেসরি গ্ল্যান্ড বা গৌণ জননাঙ্গের সহায়ক গ্রন্থিগুলির মধ্যে 1 নম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা করলো মহিলাদের ক্ষেত্রে বার্থলিন গ্রন্থি। এবার আসবো আমি কি স্তনগ্রন্থি। দেখো, মহিলাদের স্তনগ্রন্থি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষত কখন ভূমিকা পালন করে, স্তনগ্রন্থি বা ব্রিস্ট, ইংরেজিতে কি বলে ব্রিস্ট। তো ব্রিস্ট বা স্তনগ্রন্থি এটি কিন্তু মহিলাদের কখন সাহায্য করে, সন্তান প্রসবের পর। স্তনগুলো কেমন দেখতে হয় সেই ছবিটা দিয়ে আঁকি আমি, তো ঠিক এরকম দেখতে হয়। ঠিক আছে, ঠিক এরকম দেখতে হয়। ভেতরের দিকে বিভিন্ন প্রকার, ঠিক আছে, মেদকোলা বা বিভিন্ন প্রকার কোলা সঞ্চিত হয়ে কিন্তু স্তনগ্রন্থি করতে হয়। তখন আমি ভেতরের ছবিটা আঁকি। ঠিক আছে, দেখো ঠিক মহিলাদের স্তন এরকম দেখতে হয়। এই স্তন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মহিলাদের সন্তান প্রসবের পর, অর্থাৎ তাদের সন্তান প্রসবের পর বক্ষগহ্বরের প্রাচীরের অঙ্কীয় দশে যে স্তন অবস্থান করে, সেটি বক্ষগহ্বরের প্রাচীরের অঙ্কীয় দেশে কিন্তু এই স্তনটি অবস্থান করে। ঠিক আছে, অঙ্কীয় দেশে মহিলাদের একজোড়া স্তন অবস্থান করে। স্তনগুলি তখনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সন্তান প্রসবের পর। স্তনগুলি সন্তান প্রসবের পর আকারে বড় গোলাকার আকার ধারণ করে। ঠিক আছে, গোলাকার আকার ধারণ করে। স্তনের এই যে স্তন, এই স্তনের মাঝের যে অংশ, এটাকে বলা যায় কিনা স্তনবৃন্ত। এই যে স্তনবৃন্ত, ঠিক আছে, এই স্তনবৃন্তটাতে বিভিন্ন প্রকার অ্যাম্পুলা বা যে নালীগুলো এসে বিভিন্ন প্রকার নালী এসে কিন্তু যুক্ত হয়। ঠিক আছে, নালী এসে যুক্ত হয়, বিভিন্ন নালী বা অ্যাম্পুলা এসে কিন্তু যুক্ত হয়। তাহলে স্তনবৃন্তকে কখনো কখনো দেখা যায়, যদি স্তন আমরা ভালো করে স্তনের যদি দেখবে যে স্তনের ক্ষেত্রে একটা অংশ দেখবে মহিলাদের ক্ষেত্রে এরকম করে আবৃত করে থাকে, পুরো স্তনটা কিন্তু আবৃত করে থাকে। এই যে স্তনটাকে আবৃত করে থাকা, মহিলাদের যে আবৃত করে থাকা গোলাপি বা বাদামি বর্ণের যে অংশ স্তনকে আবৃত করে থাকে, তাকে বলা হচ্ছে কিনা অ্যারিওলা। কি বললাম নাম,
অ্যারিওলা। তাহলে এই অ্যারিওলা যে গোলাপি বা বাদামি বর্ণের যে অংশ বা অ্যারিওলা, তো এটা আবার কি? এই অ্যারিওলাটা আসলে একটা স্তনবৃন্তকে পরিবৃত করে, এই স্তনের যে বোটা এটাকে পরিবৃত করে গোলাপি বা বাদামি বর্ণের যে অংশ সেটা হচ্ছে অ্যারিওলা। এই স্তনটা তাহলে কী দিয়ে গঠিত? স্তন গঠিত হয় যোগকলা। যদি পরীক্ষায় কোশ্চেন আছে যে স্তন কী দ্বারা গঠিত, স্তন কী দ্বারা গঠিত, তো স্তন কী দ্বারা গঠিত, অ্যান্সার এটাই হবে যে স্তন যোগকলা, মেদকলা, আর কি যোগকলা, মেদকলা এবং হচ্ছে থলির মতো কিছু গ্রন্থি, থলির ন্যায় গ্রন্থি এবং ঘর্মগ্রন্থি এবং পরিবর্তিত ঘর্মগ্রন্থি দ্বারা গঠিত হয়। পরিবর্তিত ঘর্মগ্রন্থি দ্বারা কিন্তু স্তন গঠিত হয়। তাহলে স্তন কী দ্বারা গঠিত? একটু ক্যামেরাটা এগিয়ে আনি, দাঁড়াও। স্তন যোগকলা, মেদকলা, থলির ন্যায় গ্রন্থি এবং পরিবর্তিত ঘর্মগ্রন্থি দিয়ে কিন্তু স্তন গঠিত হয়। তাহলে স্তন সম্পর্কে পুরো জানা গেল। এবার প্রতিটি স্তনগ্রন্থিতে কিন্তু 15 থেকে 20টি নালী এসে স্তনবৃন্তের সঙ্গে যুক্ত হয়। কেন যুক্ত হয় না? এগুলি যুক্ত হয় কারণ কি, দুগ্ধ ক্ষরণকারী যে গ্রন্থি সেখান থেকে কি হয়, এই দুগ্ধ বহনকারী মানে এই যে 20টি লতিযুক্ত যে স্তনগ্রন্থি থাকে আর কি স্তনগ্রন্থিতে, এগুলোর কাজ হচ্ছে স্তনটাকে কি উদ্দীপনাতে সাহায্য করা, ঠিক আছে, স্তনের উদ্দীপনায় সাহায্য করা। স্তনগ্রন্থি থেকে বিভিন্ন প্রকার নালী এসে যুক্ত হয় স্তনবৃন্তের সঙ্গে। কারণ কি, কারণ দুগ্ধ সঞ্চয়কারী যে গ্রন্থি সেখান থেকে দুগ্ধটা ক্ষরিত হয়ে ওই নালীর মাধ্যমে স্তনবৃন্তে এসে পৌঁছয়, ঠিক আছে। এবং এখানে যেখানে এই যে জায়গাটাতে পৌঁছবে, যদি আমি স্তনগ্রন্থিটা ছবিটা ভালো করে আঁকি, হ্যাঁ ঠিক আছে, তো এটা হচ্ছে যদি বৃন্ত হয় স্তনের, তো 15 থেকে 20টা নালী দুগ্ধ সঞ্চয়কারী গ্রন্থি থেকে এভাবে ঠিক পাইপের মতো এসে যুক্ত হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন 15 থেকে 20টা নালী এতে কিন্তু যুক্ত হচ্ছে। যখন দুগ্ধ আসছে এই নালী, তখন এই নালীগুলি কী হয়, স্ফীত হয়ে ওঠে। তখন সেই স্ফীত হওয়াটাকে বলা হচ্ছে ল্যাক্টিফেরাস সাইনাসেস বা অ্যাম্পুলা। কি বলা হয়? ল্যাক্টিফেরাস সাইনাসেস বা অ্যাম্পুলা। কিন্তু কি হয়, এগুলো স্ফীত হয়ে যায়। 15 থেকে 20টি ছিদ্রের মাধ্যমে কিন্তু স্তনবৃন্তে উন্নত হয় এই যে ল্যাক্টিফেরাস বা সাইনাসেস অ্যাম্পুলা। দুগ্ধ বহনকারী নালীগুলিকে বলা হয়, দুগ্ধ বহনকারী নালীর নাম কি? ল্যাক্টিফেরাস সাইনাসেস বা অ্যাম্পুলা। স্তনগ্রন্থিকে যোগকলা স্তনগ্রন্থিটাকে অবলম্বন প্রদান করে, আর মেদকলা স্তনগ্রন্থিটাকে ঢেকে রাখে। যোগকলা স্তনগ্রন্থিকে কি করে? আবরণ। যোগকলা হচ্ছে যে অবলম্বন করে স্তনগ্রন্থির, ঠিক আছে, এবং মেদকলা কি করছে? স্তনগ্রন্থিকে মেদকলা কি করছে? ঢেকে রাখে। মেদকলার কাজ কি? ঢেকে রাখা। এবং যোগকলা হচ্ছে এখানে অবলম্বন হিসাবে কাজ করে। এবার আমরা যেটা জানবো যে হাইমেন পর্দা সম্পর্কে। হাইমেন পর্দা আসলে কিসের তৈরি? 1 নম্বর যদি আসে যে হাইমেন পর্দা আসলে কি, তখন অনেকে এটি কী দিয়ে তৈরি? হাইমেন পর্দা আসলে মিউকাস দ্বারা গঠিত। মিউকাস দ্বারা হাইমেন পর্দাটি গঠিত হয়, ঠিক আছে, মিউকাস দ্বারা হাইমেন পর্দা গঠিত হয় এবং এটি মহিলাদের সত্য বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কখনোই করে না, অর্থাৎ কুমারিত্বের প্রকৃত নির্দেশক নয়। হাইমেন পর্দার উপস্থিতি, বিভিন্ন হাইমেন পর্দার অনুপস্থিতি বিভিন্ন কারণ হতে পারে, বা সাইকেল চালানো অথবা নৃত্য বা অথবা, ঠিক আছে, বয়ঃসন্ধিকালে রজস্রাব চলাকালীন সাইকেল চালানো, নৃত্য, ব্যায়াম, বিভিন্ন কারণের বা দৌড়ানো, এগুলোর কারণে কিন্তু হাইমেন পর্দা ছিন্ন হয়। এবার কি বলবো, যোনি অংশে কি কোনো প্রকার গ্রন্থি থাকে? যোনি অংশে কি কোনো গ্রন্থি থাকে? কোনো গ্রন্থি থাকে? অ্যান্সার হবেন না, যোনি অংশে কিন্তু কোনো প্রকার গ্রন্থি থাকে না। 3 নম্বর কি, একটোপিক ডিম্বাশয় কাকে বলবো?
एक्टोपिक डिम्बाशय কি? एक्टोपिक डिम्बाशय কাকেই বলবো যদি ডিম্বাশয়টা কি হয় যেখানে সঠিক অবস্থানে না থেকে ইঙ্গুয়াল ক্যানেল যেখানে ডিম্বাশয় থাকার কথা সে অঞ্চলে না থেকে যদি ইঙ্গুইনাল ক্যানেলের এসে অবস্থান করে ঠিক একটোপিক শুক্রাশয়ের মতো ইঙ্গুইনাল ক্যানেলেই যদি ডিম্বাশয় অবস্থান করে তখন সেটাকে বলবো একটোপিক ডিম্বাশয়। ঠিক আছে, তো চলো আজকে ছিল এই ক্লাসগুলি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করে দিও। ওকে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।